সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দি পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় নতুন রাজনীতির ভবিষ্যৎ। নতুন রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর খন্দকার মারুফ হোসেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে বলছিলাম নতুন রাজনীতির ভবিষ্যৎ। নতুন রাজনীতি বলতে আসলে অনেক কিছু বোঝায়। নতুন সময়ের রাজনীতি, পরিবর্তিত পরিস্থিতির রাজনীতি, নতুন যে রাজনৈতিক দলগুলো হয়েছে তাদের রাজনীতি, অথবা রাজনৈতিক দলগুলো নতুনভাবে কি রাজনীতি করবে বা রাজনীতি কোন দিকে যাবে। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছে প্রায় 10 মাস। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হচ্ছে, আবার সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের জন্য কাজ চলছে, জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে। আগামীকাল প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ হবে, জামায়াতে ইসলামীর সাথে আলোচনার মধ্য দিয়ে। জাতীয় নাগরিক পার্টি একটি যে রাজনৈতিক দলটি গঠন করা হয়েছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় 26টি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আপনি। আপনার কাছ থেকে জানতে চাই রাজনীতি নিয়ে আপনার দলের ভাবনা। ধন্যবাদ। দেখেন হচ্ছে, নতুন রাজনীতি বলতে আমরা যেটা বুঝি, এখানে কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে, কয়েকভাবে বলা যেতে পারে। 5ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের রাজনীতি, ফ্যাসিবাদ পতনের পরে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি, আবার হচ্ছে আপনার ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এর রাজনীতি। এখানে আমরা মনে করি যে হচ্ছে নতুন বাংলাদেশের যে রাজনীতি, নতুন প্রজন্মের রাজনীতি, জেনজির রাজনীতি, এই রাজনীতিকেই আমরা মূলত ধারণ করতে চাচ্ছি। যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যেই ধরনের রাজনৈতিক ব্যবস্থা চলে আসছে, আমরা বলছি না যে হচ্ছে একেবারে খুব বাজে অবস্থা ছিল, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা কখনো স্টেবল হয়নি বাংলাদেশে। 71 পরবর্তী সময় থেকে ইনস্টেবল অবস্থায় যে রাজনীতি চলে আসছে, কখনো কখনো হচ্ছে আপনার রক্ষী বাহিনী গঠন করে দেশের মানুষকে জিম্মি করা, দুর্নীতির পরে অর্থ পাচারের পরে খাদ্য পাচারের পরে দুর্ভিক্ষ আসা, এরপরে সামরিক শাসন আসা, এরপরে আপনি আবার কয়েক বছরের জন্য গণতান্ত্রিক সরকার আসা, তারপরে আবার সামরিক শাসন আসা। মানে দীর্ঘ সময় ধরে আমাদের যেই রাজনীতির ইনস্টেবিলিটি, সেটা থেকে মুক্তির জন্যই কিন্তু হচ্ছে এই 24-এর গণঅভ্যুত্থান, গণবিপ্লব। বাংলাদেশের মানুষ ভেবেছিল 90-এর গণঅভ্যুত্থানের পরে, স্বৈরাচার এরশাদের পতনের পরে বাংলাদেশে একটি স্টেবল রাজনৈতিক পরিবেশ পেতে চাচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হবে এবং দেশের মানুষ নতুন করে যে সাম্য মানবিক মর্যাদার যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন পূরণ হবে। কিন্তু আসলে 90-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে স্বপ্নটা তৎকালীন প্রজন্ম দেখেছিল, সেই প্রজন্ম আমাদের পরবর্তী এই প্রজন্মের জন্য সেরকম বাংলাদেশ তৈরি করতে পারেনি। তো এখন কি করতে চাচ্ছেন? হয়েছে আপনার 94-এর 2টা ইলেকশন নিয়ে, মাগুরা উপনির্বাচন নিয়ে, মাগুরার উপনির্বাচন আর একটা উপনির্বাচন নিয়ে, যেখানে ব্যাপক কারচুপি হয়েছে। তারপরে 96-তে সংঘাত, আবার 2006-এ এসে 27 সালে সেনা শাসন, যার মধ্য দিয়ে মূলত আমরা 2027 সালে সেনা শাসনের মধ্য দিয়ে মূলত হচ্ছে আমরা ভারতীয় আধিপত্যকে এই দেশে জায়গা করে দিয়েছি, আগ্রাসনকে বৈধতা দিয়েছি। আমাদের এই দেশের প্রশাসন, বিচার ব্যবস্থা সব একসাথ হয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে রাখার জন্য চেষ্টা করে গিয়েছে। তো আমরা বলছি যে হচ্ছে আমাদের এই প্রজন্ম স্বাধীনতার 30 বছর পর, 35 বছর পর, 40 বছর পর জন্ম নিয়েও এই প্রজন্ম এই দেশকে নিরাপদ বাংলাদেশ হিসেবে পায়নি। তারা পেয়েছে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র, আমরা বলবো ফ্যাসিবাদী রাষ্ট্র রূপান্তর করা হয়েছে, একটা ফ্যাসিস্ট সরকার পেয়েছে, যার ফলে তারা নিয়মিত একটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে বড় হয়েছে। তারা দেখেছে তাদের বাপ চাচারা নির্যাতিত হতে, তাদের প্রতিবেশী নির্যাতিত হতে, তারা দেখেছে যে হচ্ছে হামলা মামলার শিকার হতে তাদের আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে। এই সিচুয়েশনের পরে এই ট্রমা থেকেই কিন্তু প্রতিরোধের প্রশ্ন এসেছিল। যে প্রতিরোধটা গুলির সামনে বুক পেতে দেওয়ার যে প্রতিরোধ, এটা কিন্তু সকল জাতি সবাই কিন্তু এই সাহস করতে পারে না। আপনার 71-এ যে মুক্তিযুদ্ধের লড়াই হয়েছে, সেটা কিন্তু হচ্ছে খালি হাতে আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু হচ্ছে শুধু গুলির সামনে বুক পেতে দেয়নি, তারাও কিন্তু হচ্ছে সেখানে অস্ত্র নিয়ে লড়াই করেছে। কিন্তু এই 24-এর যেটা হয়েছে, সেটা পুরোপুরি একটা প্রশাসনের বিরুদ্ধে, অস্ত্রের বিরুদ্ধে,
খালি হাতে লাঠি হাতে শুধুমাত্র এই লড়াইটা করেছে। এই জায়গা থেকে যে সাহস তারা দেখিয়েছে শুধুমাত্র একটা নতুন বাংলাদেশের জন্য, নতুন রাজনীতির জন্য। এবং সেই নতুন রাজনীতিটা হবে এমন যে হচ্ছে রাজনীতি বলতে যে হচ্ছে ক্ষমতার প্রভাব প্রতিপত্তি দেখাতে পারাটাই রাজনীতি নয়, এটা সুপ্রতিষ্ঠিত করা। শুধুমাত্র যে হচ্ছে রাজনীতি মানেই যে হচ্ছে হাটঘাট মাঠ দখল করে রাখতে পারলেই যে সে রাজনীতিবিদ হয়ে যাচ্ছে, সেটা যেন না হয়। সেই রাজনীতি, সেরকম একটা নতুন রাজনীতি প্রতিষ্ঠিত করা। এবং বারবার ইলেকশন আসলেই যেন হচ্ছে ইলেকশন নিয়ে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এই যে সংঘাতের রাজনীতি তৈরি হয়, সেটা যেন না হয়। পাশাপাশি নতুন রাজনীতি বলতে আমরা বুঝি, আমরা প্র্যাকটিক্যালি যেটা বুঝি, নতুন রাজনীতি বলতে হচ্ছে সকলে মিলেই দলমত নির্বিশেষে একসাথে বসে একসাথে আলাপ করে দেশের জন্য ভাববে, দেশকে নিয়েই তারা দেশের মানুষের জন্য রাজনীতি করবে। ধন্যবাদ। এইটা যদি করতে পারে তাহলে নতুন রাজনীতি হবে, নতুন বাংলাদেশের রাজনীতি হবে, এবং বাংলাদেশের জন্য রাজনীতি হবে, এদেশের মানুষের জন্য রাজনীতি হবে। আপনার কাছে আসবো খন্দকার মারুফ হোসেন, আপনার কাছ থেকে জানতে চাই, হান্নান মাসুদ অনেকগুলো কথা বললেন ৭১ থেকে এই ২৪-এর আন্দোলন পরবর্তী যেখানে বলছেন হাটঘাট মাঠ দখল হবে না, রাজনীতি বলতে ক্ষমতা দখলের লড়াই হবে না, সবগুলো রাজনৈতিক দল বা রাজনীতি যারা করেন তারা ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন। আপনি? ধন্যবাদ। আপনার মাধ্যমে টু দি পয়েন্টের সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেই রাজনীতি বিগত সময় দেখেছি, যেখানে মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, মানুষ তার ভোটের অধিকার, সে অধিকার তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। মাসুদ ভাই যেটা বললেন যে এই যে বিগত সময়ের যে বিষয়টা, যে বিগত সময়ের অনেক ইতিহাস তিনি বললেন একেবারে 1971-এর পর থেকে। আমরা যদি বলি যে এই যে 91 সালে অর্থাৎ 90-এর গণ অভ্যুত্থানের পরে সকলের আলোচনার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের একটা সিস্টেম আমরা চালু করেছিলাম। 96 সালে একবারে সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যার কারণে 91, 96, 2001 এবং 2008 এই নির্বাচনগুলো কিন্তু সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। অথচ পরবর্তীতে তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটি সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, যে রায় কিন্তু দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কথা বলা ছিল, কিন্তু সম্পূর্ণ গায়ের জোরে সকলের সাথে আলোচনা না করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। এবং তারপর আপনারা দেখেছেন 14, 18 এবং 24 তিনটি নির্বাচনে একেবারে ভোটারবিহীন বাংলাদেশ ইতিহাসে ন্যাক্কারজনক নির্বাচন হয়েছে। এই যে বিষয়গুলো মানুষের মধ্যে এসেছে, শুধু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ নয়, এই যে গুম খুন আয়না ঘরের মতো নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এদেশের মানুষের কোনো অধিকার ছিল না, হাজার কোটি টাকা পাচার করেছে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। আপনারা পত্রপত্রিকা দেখেছেন, শেয়ার বাজার লুট হয়েছে। আমাদের যে প্রবাসীরা কষ্ট করে যে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের মাধ্যমে যে আমাদের যেই জাতীয় রিজার্ভ হয়, জাতীয় রিজার্ভ পর্যন্ত চুরি করা হয়েছে। এই সকল কিছুকে কেন্দ্র করে আসলে এই যে 15 বছর আন্দোলন সংগ্রাম বিএনপি করেছে, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি একটি ফরমায়েশি রায় দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তারপরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু বিগত আন্দোলন সংগ্রাম হয়েছে। আমি মনে করি যে এই যে গণ অভ্যুত্থান কিন্তু এক মাসের কোনো বিষয় না, এটা দীর্ঘদিনের আন্দোলনের ফসলই। আসলে আস্তে আস্তে আন্দোলন করতে করতে এমন অবস্থায় জনগণ পৌঁছেছিল, জনগণ আর কোনো অবস্থা ছিল না, তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। বাধ্য হয়ে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা সকলেই কিন্তু এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। নারী পুরুষ বৃদ্ধ, আমরা দেখেছি যে গ্রাফিতিগুলো যে দেওয়ালে এসেছে, সকলেই কিন্তু এই বিগত 15 বছরের এই চাপা ক্ষোভটাই প্রকাশ হয়েছে। আজকে এই 5ই আগস্ট পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে এমন একটি সরকার আসবে যারা সকলকে নিয়ে আলোচনার ভিত্তিতে সমাধান করবে দেশের। কিন্তু আপনারা দেখেন কিছুদিন আগে এই যে রাখাইনদেরকে যে এই যে মানবিক করিডোর দেওয়া হলো, এখানেও কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে দেখিনি। বিএনপির সাথে যেমন আলাপ করে নাই, এনসিপি বলেন, জামাত ইসলামী বলেন, কারোর সাথে কোনো আলোচনাবিহীনই কিন্তু এই সিদ্ধান্তগুলো আসছে। বলছে যে শর্ত আরোপ যে করছে, শর্তাবলী, এগুলো জনগণের সামনে প্রকাশ করা যাবে না।
তাহলে এই যে ভারতের সাথে আওয়ামী লীগের চুক্তি হতো যেগুলো আমরা জানতাম না, এই একই ধরনের চুক্তি যদি বা শর্তগুলো যেগুলা এই রাখাইনদের সাথে হচ্ছে, এটাও যদি আমরা না জানি, তাহলে আমরা এই যে নতুন বাংলাদেশ কি পেলাম? আপনারা দেখেন, এই যে সংস্কারগুলোর কথা আমরা বলে আসছি, যখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা 13ই জুলাই 2023 সালে আমরা যখন এই সংস্কার প্রস্তাব দেই, তখন কিন্তু কেউ মুখই খুলে নেই। তখন একটা ভয় ছিল, যদি কেউ মুখ খুলে হয় গ্রেপ্তার হবে, গুম হবে, খুন হবে। এই অবস্থায় কিন্তু বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। আপনাদের যদি একটু দেখেন যে আজকে যে সংস্কার কমিশনগুলোর যেই প্রস্তাবগুলোর সাথে প্রায় একই প্রস্তাব কিন্তু বিএনপি সেই 2023 সালে করেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা চাই একটি সন্ত্রাসমুক্ত, একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, যেখানে সকলের অধিকার থাকবে। আমরা যে ভোটের অধিকার গত 15 বছর হারিয়েছি, চুরি হয়েছে আমাদের ভোটের অধিকার, সেই ভোটের অধিকার এই সরকার ফিরিয়ে দেবে, এটা আমাদের কিন্তু মূল লক্ষ্য। আপনারা দেখেছেন যে এই যে আমরা যতবার মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবের সাথে দেখা করেছি, একবার 10ই ফেব্রুয়ারি, তারপরে 16ই এপ্রিল, যতবারই দেখা করেছি, আমাদের বক্তব্য কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে আমরা খুব দ্রুত একটি রোড ম্যাপ চাই, যার মাধ্যমে জনগণ এই যে হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফেরত দেবে, এবং আমরা একটি নির্বাচিত সরকারের অধীনে ক্ষমতায় জনগণ নির্বাচিত সরকার দেখতে চায়। নির্বাচিত সরকার দেখতে হলে তো নির্বাচন হতে হবে না? নির্বাচনটা কবে হতে চায় বা হতে পারে? এক এক রাজনৈতিক দল এক একভাবে বলছে, আপনাদের বক্তব্য কি? না, নির্বাচিত সরকার তো অবশ্যই লাগবে। ইলেকশনে হতে হবে, ইলেকশনের মধ্য দিয়ে একটি সরকার আসবে, সেই সরকারের রাষ্ট্র পরিচালনা করবে, এটাই তো স্বাভাবিক ছিল না? এটাই খুবই স্বাভাবিক। 71-এর পর থেকে আমরা 70-এর নির্বাচনের পর যখন হচ্ছে 71-এ আমাদের 70-এর নির্বাচনের পর নির্বাচিত সরকারকে যখন হচ্ছে সরকার গঠন করতে দেওয়া হয় নাই নির্বাচিতদেরকে, তারপরেই কিন্তু হচ্ছে 71-এর 25শে মার্চ 26শে মার্চ ঘটেছে, এরপর স্বাধীনতা লড়াই হয়েছে। যদি হচ্ছে সরকার গঠন করতে দিত তা হতো না। তাহলে হচ্ছে আপনার সেই নির্বাচিত সুষ্ঠু নির্বাচন এবং হচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন, গণতন্ত্রকে মূল ভিত্তি হিসেবে ধরে নিয়েই কিন্তু একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। সেই রাষ্ট্রের জন্মের পর থেকে কি করেছে? 54 বছরে সঠিক নির্বাচনের একটা ফর্মুলা তৈরি করতে পারে নাই, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি ইনস্টিটিউশন দাঁড় করাতে পারে নাই, প্রশাসনকে সেইভাবে নিরপেক্ষ করতে পারে নাই। 54 বছরের কথা বলছি আমি, শুধু গত 16 বছরের কথা বলছি না। কেন আমাকে হচ্ছে 90-এ রক্ত ঝরানোর পরেও, ডাক্তার মিলাদদের রক্তের পরেও কেন হচ্ছে আমাদের আবার 96-তে কেন আবার আমাদেরকে সংঘাতে জড়াতে হলো? কেন আবার নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য আবার লড়াই করতে হলো? সেটার সমাধানের পরে আবার কেন 2007-08 সালে আমাদেরকে এই ধরনের সংঘাতে জড়াতে হলো? আমার প্রশ্ন সেই জায়গায়। তারপর থেকে তো আমরা 8 থেকে তো এই 24 পর্যন্ত আমরা যারা একটা মুক্ত পরিবেশ, এই আমি পরিবেশে একটু বলছি যে হচ্ছে আমরা তো বাস্তবেই হয় কি, যখন আপনি পুরো কথাটা বলতে চাইবেন না জিসটা, তখন সময় শেষ হয়ে যাবে, এজন্য বলছি। প্রথম থেকেই আমরা তো চাই একটা মানে এই দেশটা জন্মই হয়েছে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে এমন একটি সরকার গঠিত হবে যেটা জনগণের জন্য এই দেশটাকে শাসন করবে, দেশের শাসনভার গ্রহণ করবে। কিন্তু সেটা 54 বছরে আপনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেননি, এবং সেই প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারার কারণে 24 আগস্ট, 24 এই জুলাই বিপ্লবে সহস্র লোক জীবন দিয়ে তারা হচ্ছে একটি বাংলাদেশ এনেছে, যেখানে একটা হচ্ছে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এখন তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে হচ্ছে আপনি এই ইনস্টিটিউশনগুলোকে এমনভাবে দাঁড় করান কেউ ক্ষমতায় এসে যেন হচ্ছে আর ক্ষমতা থেকে না যাওয়ার চিন্তা করতে না পারে, যাতে হচ্ছে পাওয়ার ট্রানজিশনটা খুব নিরপেক্ষভাবে হয়, নির্বাচনটা সুষ্ঠু হয়, সেই রকম নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থা আপনি নিশ্চিত করেন, যাতে করে যে দলই ক্ষমতায় যাক সে 5 বছর পর যেন হচ্ছে এটাকে আপনি প্রভাবিত করতে না পারে নির্বাচনটাকে। এই দায়িত্বটা হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই নিশ্চয়তাটা কালকে এসে জাতির সামনে বলে যে হচ্ছে আমি এই 5টা প্রতিষ্ঠান সংস্কার করে দিলাম, এই সংস্কারগুলো করার কারণে নির্বাচন কমিশন চাইলেই কারো পক্ষ নিতে পারবে না, এই সংস্কারগুলো করার কারণেই বিচার বিভাগ চাইলেই কারো পক্ষ নিতে পারবে না, এই সংস্কারগুলো করার কারণেই দুদক চাইলেই বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারবে না, এই সংস্কারগুলো হলেই এই সংস্কারগুলো আমি করেছি তথ্য অধিকার নিশ্চিত করার জন্য, এই সংস্কারগুলো আমি করেছি যাতে করে হচ্ছে আপনার এনবিআর এর জাতীয় রাজস্ব যেন হচ্ছে
রাজস্ব বোর্ডে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে। এই কিছু স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে আপনি যখন নিশ্চিতভাবে জাতির সামনে উপস্থাপন করতে পারবেন যে হচ্ছে এগুলো নিরপেক্ষভাবে স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে, তাহলে আপনার যে কোনো সময় যে কোনো দিন নির্বাচন অন্য একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যেতে পারে। সেটার জন্য কত সময় লাগতে পারে? আমি বলছি কত বছর না কয় মাস লাগতে পারে, হইতে পারে, এটা কত বছর আমি এটা চিন্তা করতে চাচ্ছি না। এই বিষয়টাই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে আপনার কত মাস লাগবে, আপনি কি কি সংস্কার নিজ থেকে করতে চাচ্ছেন এবং রাজনৈতিক দলগুলো কি কি করতে চাচ্ছে। আমি তো দেখতেছি অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব কোনো এজেন্ডা নাই, সব এজেন্ডা সামনে দিয়ে যে রাজনৈতিক দলগুলো বলবে। আপনার তো বলতে হবে আমার যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পালন করতে হলে পরিপূর্ণভাবে আমার এই জায়গাগুলো সংস্কার করতে হবে, এই বিষয়গুলো সংস্কার নিশ্চিত করতে হবে, তবে আমি এই রাজনৈতিক দলে বাধার কারণে এটা পারছি না। কিন্তু আপনি সেটা থাকবে না, কিন্তু আপনি সব রাজনৈতিক দলটা চাইলে করবো না চাইলে করবো না, সেটা তো অনেক রাজনৈতিক দল নাও চাইতে পারে তাদের নিজেদের স্বার্থের জন্য। এই জায়গায় এসে আমরা মনে করি যে হচ্ছে আমরা বলছি যে হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কমিটি থাকলে, আপনার জাতীয় সাংবিধানিক কমিটি থাকলে এর মাধ্যমে সাংবিধানিক যেই ইনস্টিটিউশনগুলো আছে এগুলো নিয়োগ হতে পারে যাতে করে নিরপেক্ষতা বজায় থাকে। দেখেন হচ্ছে বাংলাদেশে এখন যেই আইন আছে, যে নিয়ম আছে, প্রধান বিচারপতি নিয়োগও প্রধানমন্ত্রী দিতে হচ্ছে, নির্বাচন কমিশনারও প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হচ্ছে, দুর্নীতি দমন কমিশনারও প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হচ্ছে, সবই প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী যদি সব করে তাহলে তো ওনার দলের কারো দুর্নীতিও বের হবে না, বাংলাদেশে তেমন একটা বেরও হয় নাই। আর নির্বাচন ওনার আন্ডারে নির্বাচন হলে সেই নির্বাচন কমিশন ওনার বিরুদ্ধেও যেতে পারে। সেই সংবিধানের আলোকে এখন প্রধান উপদেষ্টাই তো এই কাজগুলো করেন। আমরা সেই কথাটাই বলছি যে প্রধান উপদেষ্টা তো এখন কোনো রাজনৈতিক দলের নেতা না, না, কিন্তু যখন প্রধানমন্ত্রী হবেন তিনি রাজনৈতিক দল হবেন। তিনি প্রধানমন্ত্রীকে একই পাওয়ার এক্সারসাইজ তো করছেন। এখন প্রধান উপদেষ্টাকে সেই জায়গাগুলো সংস্কার করে দিয়ে যেতে হবে যাতে করে পরে কোনো রাজনৈতিক দল এসে তার নেতা কর্মীদের জন্য দেশটাকে বানিয়ে না নেন, দেশের মানুষের জন্য দেশটাকে বানান। ধন্যবাদ আব্দুর রহমান মাসুদ। খন্দকার মারুফ হোসেন, প্রধান উপদেষ্টা যেই ক্ষমতা অনুশীলন করছেন এখন, একজন প্রধানমন্ত্রীও সেই একই ক্ষমতা অনুশীলন করেন, তাহলে কি প্রধান উপদেষ্টা সংস্কার করে দেখিয়ে দিবেন যে এইভাবে এই ক্ষমতার অনুশীলন কমানো যায়? আপনি কি এমনটি মনে করেন? যেহেতু প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, কারণ তার কাছেই তো আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা, এবং উনি এক্সিকিউটিভ প্রধান, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যেই পাওয়ারগুলো তিনি যেগুলো এনজয় করেন একই কিন্তু পাওয়ার প্রধান উপদেষ্টার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সংস্কারের কথা বলছেন, সংস্কারটি একটি চলমান প্রক্রিয়া না, সমাজের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো সংস্কার হতে পারে। এখন দিন তারিখ ঠিক করে এটি কি বলা সম্ভব যে অমুক দিনের মধ্যে আমি ঘোষণা করলাম এরপরে আর বাংলাদেশে কোনো সংস্কারের প্রয়োজন নেই? এটা তো চলমান প্রক্রিয়া, যে কোনো সময় যে কোনো সংস্কার হতে পারে। এখন বর্তমান সরকার কি একটি নির্বাচিত সরকার কিনা? গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা সকলেই মিলেই কিন্তু সমর্থন দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছি। বিএনপি প্রথম দিন থেকে এখন পর্যন্ত এই সরকারকে সমর্থন দিচ্ছে। এখন প্রধান উপদেষ্টা বা তার সরকার সকল সংস্কার করবে, তাহলে এই যে জনগণের ম্যান্ডেটের প্রয়োজন কি? নির্বাচিত সরকার জনগণের পক্ষ থেকে জনগণের হয়ে সকল সংস্কার, আইন, দেশের বিভিন্ন রুলস তৈরি করবে। যদি একটি পার্লামেন্ট না থাকে, জনগণের প্রতিনিধি না থাকে, তাহলে এই যে সাংবিধানিক সংস্কারগুলো রয়েছে, সংবিধান পরিবর্তন করা, সংবিধানের কোনো নতুন অ্যামেন্ডমেন্ট আনা, এটা কি পার্লামেন্ট ছাড়া অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব? অধ্যাদেশ দিয়ে আপনি পরিবর্তন করতে পারেন, পরবর্তী পার্লামেন্ট যদি সেই অধ্যাদেশগুলোকে রেটিফাই না করে তাহলে অধ্যাদেশগুলো থাকছে না। তাই আসলে সংস্কার করার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি, কিন্তু এর মানে এই না যে ইনডেফিনিট টাইম পর্যন্ত সংস্কার চলবে, জনগণ বসে থাকবে, জনগণের যেই ভোটের অধিকার তার নির্বাচিত সরকারকে সে ক্ষমতায় দেখবে না, এটা তো কোনো সলিউশন না। কেন সরকার একটা রোডম্যাপ দিচ্ছে না? প্রথমে বলেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরের মধ্যেই আমরা নির্বাচন দেখতে চাই, এরপরে আসলেন জুন। কিছুদিন আগে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন 5 বছর পর্যন্ত এই সরকার থাকতে পারে। প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে আল জাজিরা টেলিভিশনে বললেন বাংলাদেশের মানুষ তো ভালোই আছে, তার মানে কি ওনারা আরও ক্ষমতায় থাকবেন, ক্ষমতায় থেকে তারা সংস্কারের নামে
এই সময়টাকে দীর্ঘায়িত করবেন, এই সুযোগ তো নেই। কারণ বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একটা কমিটমেন্ট ছিল যে জনগণের সরকারকে ভোটের মাধ্যমে জনগণের সরকারকে ক্ষমতায় দিয়ে তারা এক্সিট নেবেন। কিন্তু সেই প্রক্রিয়া কেন এখনও দীর্ঘ করা হচ্ছে আমাদের বোধগম্য নয়। এই যে দেখেন আজকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এই সরকার দীর্ঘায়িত হওয়ার কারণে। আমাদের যে একটা মীমাংসিত বিষয় জাতীয় সঙ্গীত, যেটি 1971-এ মহান মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশি মানুষের রক্তের বিনিময়ে যে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মাধ্যমেই কিন্তু জাতীয় সঙ্গীতের সৃষ্টি হয়েছে, জাতীয় পতাকার সৃষ্টি হয়েছে, আমাদের এই ভূখণ্ডের যে মানচিত্র সৃষ্টি হয়েছে। আজকে দেখতে পান যে কিছুদিন আগে যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে একটি মহল জাতীয় সঙ্গীত বাজাতে বাধা দিল। অনেকে বলছেন জাতীয় পতাকাও পরিবর্তনের প্রয়োজন, কিন্তু এই যে জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা পরিবর্তনের প্রয়োজন, এটা কি আমরা 24-এর আন্দোলনের কোনো স্লোগানে দেখেছি? এই যে গ্রাফিতিগুলো যে ওয়ালে ছিল সেখানে কি বলা হয়েছে যে আমরা এরকম কিছু দেখতে চাই? এখন এই যে নতুন নতুন ইস্যু সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু আমি মনে করি যে নির্বাচন না হওয়ার কারণে হচ্ছে। আপনারা দেখেন এই যে আমাদের একজন ছাত্রদলের নেতা সাম্যকে হত্যা করা হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন অরাজকতা হচ্ছে, ডাকাতি হয়েছে, কিছুদিন আগে দেখেছেন এই যে ধর্ষণের মতো ন্যাক্কারজনক নিকৃষ্ট অপরাধ হয়েছে। এগুলো কিন্তু এই যে একটা নির্বাচিত সরকার না থাকার কারণে, জনগণের প্রতি যে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণেই কিন্তু অনেক ধরনের সমস্যাগুলো একটা সৃষ্টি হচ্ছে। এরপরে দেখেন যে এই যে আচ্ছা, ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মানচিত্র নিয়ে কথা বলেছেন। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যু আসছে সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখেছি। সোশ্যাল মিডিয়ায় আরও অনেক ধরনের কথা আছে। এগুলোর সাথে এগুলোর বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট অবস্থান কি? না, আমার কাছে খন্দকার মারুফ ভাইয়ের কথাই মনে পড়লো যে হচ্ছে সব কিছুর একটাই কারণ, যে হচ্ছে নির্বাচন হচ্ছে না। আসলে নির্বাচিত সরকার তো বাংলাদেশে ছিলই দীর্ঘ সময় ধরে। আপনার সেই বলতে গেলে 90 থেকে 2008 পর্যন্ত, 91 থেকে 2008 পর্যন্ত তো ছিলই। তখন খুন, ধর্ষণ এই ঘটনাগুলো ঘটে নাই, অনেক বেশি ঘটছে। আমি যতটুকু জানি, যতটুকু পরিসংখ্যান, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ের চাইতে বেশি ঘটেছে। তারপরেও মানে হচ্ছে এটাকে শুধু নির্বাচন না হওয়ার কারণে এগুলো ঘটতেছে তা না। আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা আছে, এই দুর্বল পরিস্থিতি তৈরি করে রেখে যাওয়া হয়েছে, যেটা আমরা ফেস করতেছি, আগেও ফেস করছি। আওয়ামী লীগ থাকতে তো যে কোনো নেতাকর্মীদেরকে ধরে নিয়ে বিরোধী দলে মেরে ফেলা, হত্যা করা, গুম করা, এগুলা ওয়ান টু ব্যবহার ছিল। এখন তো সেটা হচ্ছে না, এর সাথে ভালো আছে না। সেই সংসদ তো তখনও ছিল। শেখ হাসিনা অনেকগুলো আইন করে গিয়েছে, সংবিধানে অনেকগুলো পরিবর্তন করে গিয়েছে। তো সংসদ বলতে কেমন সংসদ হবে? সে তামাশার সংসদ হবে নাকি হচ্ছে একটি ভারত সহকারে সংসদ হবে? কেমন সংসদ হবে? যে বিরোধী দল আর সরকারি দল শুধু হচ্ছে কথা কাটাকাটি করবে সংসদে দাঁড়িয়ে, নাকি হচ্ছে দেশের মানুষের জন্য, দেশের মানুষের সমস্যা নিয়ে কথা বলবে, এবং হচ্ছে যখন দেশের মানুষের যে কোনো একটা ন্যাশনাল ইস্যু আসলে সবাই একসাথে বসে সমাধান করবে, এরকম সংসদ হবে? আমরা সেই নিশ্চিততা চাচ্ছি। মানে সংসদের আকার কেমন হবে, মানে সংসদটা কেমন হবে, সংসদ সদস্য কেমন হবে, এবং হচ্ছে সংসদের নীতিমালা কি হবে, আমরা মনে করি এগুলোর একটা ব্যাপক পরিবর্তনের দরকার আছে। পাশাপাশি হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে যে কথা বলেছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা আছে সাংবিধানিকভাবে স্বীকৃত, 71-এর পর থেকে চলে এসেছে। সেই 71-এর পর থেকে এই সঙ্গীত নিয়ে মুক্তিযোদ্ধারা অনেকে বিরোধিতা করেছিলেন, বড় করেছিলেন। বাট যতক্ষণ পর্যন্ত এই পতাকা আছে, এই জাতীয় সঙ্গীত আছে, এটা বাজাতে কেউ বাধা দেওয়ার কোনো অধিকার রাখে না। এটা রাষ্ট্রদ্রোহী কাজ বলে আমরা মনে করি। যাচ্ছে আপনি রাষ্ট্রদ্রোহিতা করতে পারেন না, আপনাকে অবশ্যই এদেশের জাতীয় সঙ্গীত, এদেশের জাতীয় পতাকা মেনেই আপনাকে বাংলাদেশে বসবাস করতে হবে। তবে আপনার মনে হতে পারে, বিভিন্ন ধরনের কথা হতে পারে, যেটা নিয়ে বিরোধিতা হতে পারে, যে না এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার, জাতীয় পতাকা পরিবর্তন করা, সেটা ন্যাশনাল ইস্যু, এটা সাংবিধানিক ইস্যু, এটা গণভোট ছাড়া সম্ভব না। আপনার আমার মুখের কথা এটা হতে পারে না, এটাকে পরিবর্তনও করতে পারে না, মতামত ভিন্নতা থাকতে পারে। আমার কাছেও তো মতামত ঐতিহাসিকভাবে আমার থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আই এর অনলাইন প্ল্যাটফর্মে। জি বলুন। হ্যাঁ, মতামত ভিন্ন হতে পারে। আমার কাছেও জাতীয় সঙ্গীত, আমি ঐতিহাসিকভাবে তো আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে, বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে জাতীয় সঙ্গীত এটা যায় না আসলে। যে 1905 সালে বঙ্গভঙ্গের পরে যেই বঙ্গভঙ্গ রোধের জন্য, এই দেশের মানুষের অধিকার, এই অঞ্চলের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য বলতে গেলেই, সেইখানে হস্তক্ষেপ করার জন্যই
আপনার রবীন্দ্রনাথ ঠাকুর যে সঙ্গীতটা তৈরি করেছিলেন, মানে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে বলতে গেলে তখন হচ্ছে প্রথম ধাপ ছিল এটা। আমাদের বঙ্গভঙ্গটা হচ্ছে দেশের মানুষের একটা প্রাথমিক সাহিত্য শাসন, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যে সঙ্গীতটা গেছে সেটাকে আমরা জাতীয় সঙ্গীত বানিয়ে নিয়েছি। সেটা শেখ মুজিবের নিজের স্বেচ্ছাচারিতা ছিল, তাদের স্বেচ্ছাচারিতা ছিল, বা ভারতকে খুশি করার জন্য অনেক করেছে, এমনটাও হতে পারে। তবে যতদিন এই সঙ্গীতটা আছে, যতদিন দেশের মানুষ গণভোটের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে এটা পরিবর্তনের কথা না বলছে, ততদিন আপনাকে এটাকে মানতেই হবে, এবং এটা বিরোধিতা করা আমরা রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ বলে আমরা মনে করি, এটার বিরুদ্ধে আমরা নিন্দা জানাই। তো মতের পার্থক্য থাকতে পারে। জি, আগামী নির্বাচনের জন্য আপনার দলের প্রস্তুতি কেমন? দেখেন, আগামী নির্বাচন তো হচ্ছে কবে হচ্ছে সেটার নিশ্চয়তা আমরা এখনো পাচ্ছি না। বড় রাজনৈতিক দলগুলো সহ তারা সকলে মিলে, এবং হচ্ছে সরকার নিশ্চয়তা দিবে কবে নির্বাচন হচ্ছে। আমরা নিবন্ধনের জন্য চেষ্টা করছি, আমরা আমাদের কমিটিগুলো গোছাচ্ছি, আমাদের গণতন্ত্রের একটা খসড়া আমাদের হাতে এসেছে, এটা আমরা ফাইনালাইজ করব। সব মিলিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং একটা ইলেকশন হলে সেই ইলেকশনে আমরা 300 আসনেই প্রার্থী হওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। জোট করার কোনো পরিকল্পনা আছে? দেখেন তো, হচ্ছে ইলেকশন আসার আগে এটা বলা যায় না, এটা কেউ ইলেকশন বলতে তো পারে না। রাজনৈতিক দল যখন হয় তখন তার মূল উদ্দেশ্য থাকে নির্বাচন করা, সেটা যখনই হোক। আমি বলছি, হয় আন্দোলন কেন্দ্রিক জোট হয়, না হয় নির্বাচন কেন্দ্রিক জোট হয়। বাংলাদেশে এখনো নির্বাচন কখন হচ্ছে সেটার নিশ্চয়তা নেই, যেহেতু হচ্ছে এখন আর আপনার জোটের ব্যাপারটা এখন আসছে না। সেই জায়গায় যদি আপনার নির্বাচন কাছাকাছি আসলে সেই ক্ষেত্রে আসতে পারে যে আমাদের নেতৃত্বে হয়তো বা বড় জোটও হতে পারে, এনসিপির নেতৃত্বে, এটা আমরা আশা করি। সে বিষয়ে তো কাজ চলছে নিশ্চয়ই, বড় জোট দেখতে পাবে, সে বিষয়ে তো কাজ চলছে নিশ্চয়ই। কাজ তো চলবে, এটা তো রাজনৈতিক একটা বোঝাপড়ার বিষয়, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিভিন্ন মতের মানুষের সাথে সব মিলিয়ে তো হচ্ছে এটার একটা বিষয়, কার্যক্রম প্রথম থেকে চলতে থাকবে। এটা শুধু যে এনসিপির চলতেছে তা না, সকল রাজনৈতিক দলেরই চলতেছে, বিএনপিরও চলতেছে, জামাতেরও চলতেছে, বাম রাজনৈতিক দলগুলোরও চলতেছে। আমরা নতুন দল হিসেবে আমরা চেষ্টা করছি সকল রাজনৈতিক দলের সাথে মোটামুটি যোগাযোগ রাখার জন্য। ধন্যবাদ খন্দকার মারুফ হোসেন। আমরা শেষ করব, নির্বাচনের বিষয়ে কথা হচ্ছে, যেহেতু একটি অনির্বাচিত সরকার আছে, নির্বাচিত এই সরকার সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করবে, সেজন্যই চেষ্টা। আগে নির্বাচন হওয়া একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানো না পড়ানো নিয়ে অচলাবস্থা চলছে 3 দিন যাবৎ হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তালা দিয়ে দেওয়া হয়েছে, যদি ইশরাক হোসেন সাহেব বলেছেন যে এই তালা কারা দিয়েছে তা তিনি জানেন না। আবার একইভাবে দেখি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু ওই নির্বাচনে অংশগ্রহণকারী শাহাদাত হোসেন এখন মেয়রের দায়িত্ব পালন করছেন। আপনি একজন আইনজীবীও, এই বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন। আমরা আশা করেছিলাম যে এই 24শে গণ অভ্যুত্থানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আপনারা দেখেছেন যে নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করেছে। এই রায়ের বিরুদ্ধে একমাত্র অধিকার হচ্ছে নির্বাচন কমিশন যদি আপিল করে, আপিলের পরবর্তী স্টেপে যাওয়া। কিন্তু ইলেকশন কমিশন বলেছে তারা আপিল করবে না, এবং গ্যাজেট প্রকাশ করেছে। গ্যাজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু আমার বোধগম্য নয় যে ইলেকশন কমিশনের গ্যাজেটের পরে এই স্থানীয় সরকার কেন শপথের ব্যবস্থা করছে না। এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, 2-3 দিন যাবৎ এটা নিয়ে আন্দোলনও হচ্ছে। তো এখন ইলেকশন কমিশন গ্যাজেট প্রকাশ করবে, সেটা ওনারা যেহেতু সরকারে আছেন, ওনাদের ইচ্ছা, ওনারা শপথ পড়াবেন না। তিনি কিন্তু সরকারের নেই না, আমি বলছি যে বর্তমান সরকারের কথা বলছি। জি, বর্তমান সরকার যারা রয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, তিনি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তো এখন এই বিষয়টা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন উঠছে যে কি কারণে এখানে একজন নির্বাচিত, আদালতের মাধ্যমে ঘোষিত রায়ের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিকে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় সরকার নির্বাচনের কথা অনেক সময় অনেক দল বলছে, এটা নিয়ে তো আমাদের প্রশ্ন যে যদি স্থানীয় সরকার নির্বাচনে কেউ বিজয় হওয়ার পর গ্যাজেট হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়তে তাকে শপথ নাও পড়াতে পারে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনের আগের যে প্রয়োজনীয়তা তারা দাবি করছেন, এই স্থানীয় সরকারের আদালতের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা ব্যক্তিকে গ্যাজেট হওয়ার পরেও যেখানে শপথ পড়াচ্ছেন না, তাহলে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন আছে বলে ভবিষ্যতে এটা নিয়ে নতুন খেলা হবে না বলে আমাদের কাছে আজকে সন্দেহ হচ্ছে। তাই আসলে আমার মনে হয়
যে যারা স্থানীয় সরকার নির্বাচন চান এটা একটা দুর্বিসন্ধমূলক কাজ। জাতীয় সংসদ নির্বাচন ছাড়া জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া আসলে মনে হয় ভবিষ্যতে যত ধরনের সমস্যা সমাধান করা খুব ধরনের বড় একটা টাফ ব্যাপার হবে। তাই আমরা আবারও বর্তমান সরকারকে অনুরোধ জানাই যে অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে জনগণকে তার সুযোগ দেওয়া, ভোটের মাধ্যমে জনগণের সরকার ঘোষণা করা, জনগণের সরকার সুযোগ দেওয়া, জনগণের পার্লামেন্টই আসলে সংস্কার, দেশের আইন কানুন যত কিছু ভালো দেশের কল্যাণ সেটা জনগণের সরকার জনগণের পার্লামেন্টের মাধ্যমে করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আপনি বলবেন। দেখেন যে হচ্ছে আমরা এই ইশাক ভাইয়ের যে মামলাটা নিয়ে আমি এখানে পলিটিক্যাল কথা বলছি, সরকারের সিদ্ধান্ত, সরকার কি করবে না করবে, সরকার শপথ পড়াবে নাকি পড়াবে না। বাট দেখলাম যে হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে যে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে জিম্মি করার যে বিষয়টা দেখে আসছিলাম সেটার একেবারে পুনরাবৃত্তি ঘটছে বলে আমরা দেখলাম। আপনার হচ্ছে একটা নির্বাচন অবৈধ হয়েছে, নির্বাচন অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচনের দাবি করে একটা মামলা দেওয়া হলো। সেই মামলার পরবর্তীতে মামলার আর্জি চেঞ্জ হয়ে গেল যে হচ্ছে আমাকে নির্বাচিত ঘোষণা করেন, নির্বাচন অবৈধ তবে আমাকে নির্বাচিত ঘোষণা করেন। সেই জায়গায় সেই মামলার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে নির্বাচন কমিশন আদালতেই দাঁড়ালো না, একটা রায় নিয়ে গেল। সেই রায়ের পরে নির্বাচন কমিশন আপিলও করলো না, আইন মন্ত্রণালয়ের কোনো সুপারিশ না নিয়ে, কোনো ধরনের না নিয়ে গ্যাজেট প্রকাশ করে দিল। আমাদের কাছে মনে হচ্ছে সব কিছু মিলিয়ে যাচ্ছে এখন আবার সবসময় যে রাজনৈতিক দলটি সবচাইতে শক্তিশালী অবস্থানে থেকেছে, সরকারের কাছাকাছি অবস্থায় থেকেছে, তারা বিচার বিভাগকে, নির্বাচন কমিশনকে জিম্মি করে তাদের সুবিধাগুলো আদায় করে নিয়েছে। ঠিক একই ঘটনা এই ক্ষেত্রে ঘটতেছে, এটা খালি চোখে দেখা যাচ্ছে। এই জায়গা থেকে এনসিপির জায়গা থেকে, রাজনৈতিক অবস্থান থেকে আমরা মনে করছি নির্বাচন কমিশন তার বিশ্বস্ততা হারিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্বই হচ্ছে যে কোনো মামলার বিরুদ্ধে তাদের দাঁড়ানো, কিন্তু তারা সেই মামলার বিরুদ্ধে লড়াই করেনি, এমনকি হচ্ছে সেটার জন্য আপিলও করেনি, সরাসরি গ্যাজেট প্রকাশ করেছে। পাশাপাশি বিচার বিভাগেরও উচিত যে হচ্ছে আপনি কিসের ভিত্তিতে, মানে হচ্ছে আপনার তো নির্বাচনটাই হয়নি, অবৈধ হয়েছে, তাহলে তো আপনি পুনর্গণনার জন্য রায় দিতে পারে, পুনর্গণনা করে দেখা যেতে পারতো যে হচ্ছে ঠিক আছে ইশাক ভাই বেশি ভোট পেয়েছে কিনা। যদি নির্বাচন যদি ভেদে কেটে যদি হচ্ছে তাপসী নিয়ে যায় তাহলে মানুষ কাকে ভোট দিয়েছে সেটা আমরা বুঝতে পারবো কিভাবে। সব মিলিয়ে এই যে বিষয়টা নিয়ে আমরা আশঙ্কা করছি, আমাদের মনে হচ্ছে যে 24 পরবর্তী এই সময়টাতেও বড় রাজনৈতিক দল বিচার বিভাগকে, নির্বাচন কমিশনকে আরেকবার জিম্মি করে তাদের সুবিধাগুলো আদায় করার চেষ্টা করে যাচ্ছে। রাজনৈতিক দল কি বিএনপি? হ্যাঁ, তার কথাই বলছি, বড় রাজনৈতিক দল বাংলাদেশে বিএনপি সবসময় যেটা করে। তাহলে তো বিএনপির একজন সদস্য আপনি আছেন, আপনাকে তো এই বিষয়ে একটু বলতে হয়। বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচন কমিশন এবং বিচার বিভাগকে জিম্মি করছে, করেই এই রায় এসেছে বলে তিনি মন্তব্য করেছেন। এই বিষয়ে আমি মনে করি এটা সঠিক নয়, কারণ বর্তমানে কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নেই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু এই ইলেকশন কমিশন নিয়োগ দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিন্তু বিএনপির কোনো দলীয় ব্যক্তি নন। অতএব এই যে কথা বলছেন যে বিএনপি স্থানীয় সরকার, নির্বাচন বা আদালত বা ইলেকশন কমিশনকে জিম্মি করছে, এটা আমি মনে করি যে উদুর পিণ্ডি বুদর ঘরে দেওয়ার মতো একটা কথা। আমরা মনে করি যে আদালত, ট্রাইব্যুনাল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তো রায় দিয়েছে। রায় দেওয়ার পরে ইলেকশন কমিশন সম্পূর্ণ একটি স্বাধীন, তারা একটি সংগঠন বা একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক। ওনারা আপিল করবেন কি করবেন এটা ওনাদের ব্যাপার, এখানে বিএনপির কি সম্পর্ক? আর যেহেতু এই আদালত, আমি মনে করি বর্তমানে এই যেই 15 বছরের যেই আইন মন্ত্রণালয়ের ওহি পাঠিয়ে যেভাবে রায় পরিবর্তন করত, বর্তমান এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার বলেই মনে হয় আমার, যে আদালতগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলেই কিন্তু ইশরাক হোসেনের রায় এসেছে। কিন্তু এই রায় যদি আওয়ামী লীগের সময় হতো কোনোভাবেই রায় সঠিক রায় আসতো না। আর ইলেকশন কমিশন এই সরকারের মাধ্যমেই এসেছে। আমার মনে হয় যে এগুলো বলে আসলে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। এবং আরেকটা কথা বলতে চাই যে এই যে ফেসিজমের যেই চেহারা আমরা বিগত 15 বছর দেখেছি, এটা কি একটা ফেসিজমের নতুন চেহারা না? যে ইলেকশন কমিশন গ্যাজেট প্রকাশ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে, মন্ত্রণালয়ের ইচ্ছা হলো যে ওনার শপথ পড়াবেন না, আমার ইচ্ছা আমি শপথ পড়াবো না। এটাও তো একটা ফেসিজম বা স্বৈরাচারী চেহারা। এইটা দেখার জন্য তো আমরা 24-এর গণ অভ্যুত্থান ছাত্র জনতা করে নাই, এর থেকে আসলে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।
আব্দুল হান্নান মাসুদ, অন্তর্বর্তী সরকার কি করছে সেটা অন্তর্বর্তী সরকারই ব্যাখ্যা দিবে। তবে আমি ভাইয়ের কথাই শুনে মনে হচ্ছে যে শেখ হাসিনা ও বেগম জিয়াকে জেলে পাঠিয়ে বলছে আদালত স্বাধীন, আদালত যাই করেছে সেটাই সঠিক। এমন হচ্ছে এই জাতীয় কথাগুলো বলে বলে বারবার নির্বাচন কমিশন স্বাধীন নিরপেক্ষভাবে, নির্বাচন কমিশন তো আমার পক্ষে ওদের পক্ষের আইদাই নেই, সুতরাং নির্বাচন কমিশন যেটা 18 নির্বাচনের পরে যে বিষয়টা হয়েছে এভাবে কথা এসেছে। বাস্তবতা হচ্ছে আপনি দেখেন যে হচ্ছে বরিশালের কিন্তু মেয়র ফয়জুল কবিরকে আর মেয়র ঘোষণা করা হয়নি, ফয়জুল করিমকে। আপনার হচ্ছে শুধু বিএনপির বাইরে আর কাউকে ঘোষণা করা হচ্ছে না। এবং নির্বাচন কমিশন কিন্তু হচ্ছে ইয়ার বিরুদ্ধে ফয়জুল করিমের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়েছে, ইশরাকের বিরুদ্ধে আদালতে দাঁড়ায় না, ইশরাক হোসেনের বিরুদ্ধে। মানে স্বাধীন, আমি তো স্বাধীন, আমি মন চাইছে দাঁড়াচ্ছি, মন চাইছে দাঁড়াচ্ছি না। বিষয়টা কি বোঝাচ্ছে? কারণ নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এই জায়গা থেকে আমরা মনে করি, এনসিপি মনে করে যে হচ্ছে এই নির্বাচন কমিশন যেই পক্ষপাতিত্ব দেখিয়েছে এই ছোট ছোট ক্ষেত্রেই এই নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। অবশ্যই নতুন আইনে নির্বাচন কমিশন সংস্কার রিপোর্টের ভিত্তিতে নতুন যেই আইন হবে সেই আইনের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে, সেই নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এই অল্পতেই যে বিশ্বস্ততা হারাতে পারে, পক্ষপাতিত্ব করতে পারে, সে আগামী 24-এর গণ অভ্যুত্থানের পরে আগামী এত বড় একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন করার সক্ষমতা বা হচ্ছে নৈতিক অবস্থান রাখে না। নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো নির্বাচনী অনুষ্ঠান করেনি, তাহলে বিশ্বাসযোগ্যতা হারালো। এটা আসলে আমি মনে করি যে এটাও একটা কনফিউজিং কথা। এই যে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে এক নীতি, বিএনপির ক্ষেত্রে আরেক নীতি গ্রহণ করছে, এর মাধ্যমেই সে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এই যে ইসলামী শাসনতন্ত্র যেটাই বলছেন, ইসলামী আন্দোলন ওনার বিষয়টা আদালত সিদ্ধান্ত দেন, এটার সাথে নির্বাচন কমিশনের সম্পর্ক নাই। সেখানে নির্বাচন কমিশনের আইনে পরিষ্কার লেখা আছে যে আদালত থেকে যদি রায় আসে, সেই রায় ইলেকশন ট্রাইব্যুনালের আদেশ মানতে বাধ্য। একটা টাইম ফ্রেম দেওয়া আছে, টাইম ফ্রেমের মধ্যে তাদের গ্যাজেট প্রকাশ করতে হবে। অতএব তারা পেয়ে যদি মনে করে তার ইলেকশন কমিশন আপিল করবে না, সেটা ইলেকশন কমিশনের ব্যাপার। এটাও আমি মনে করি যে একটি স্বাধীন নির্বাচন কমিশনের একটা প্রমাণ। আগে কিন্তু ফ্যাসিস্ট সরকারের সময় মন্ত্রণালয় থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাপ দিয়ে করা হতো। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, এটা আমি মনে করি সঠিক কথা বলে আমার মনে হয়। স্বাধীনতা দেখতে পাচ্ছি যে হচ্ছে ফয়জুল করিমের মামলার ক্ষেত্রে ফয়জুল করিমের বিরুদ্ধে আদালতে লড়াই করতেছে, মন চাইছে আমি স্বাধীন, আমি এখন লড়াই করব। ইশরাক হোসেনের বিরুদ্ধে, ইশরাক হোসেনের মামলার ক্ষেত্রে তার বিরুদ্ধে আদালতে লড়াই করেনি, কারণ সে স্বাধীন, সে মন চাইছে সে সেখানে লড়াই করবে। আবার অন্যান্য ক্ষেত্রে জামাতের কয়েকজন চেয়ারম্যানকে ঘোষণা করা হয়েছে, তাদের বিরুদ্ধে আপিল করেছে, মন চাইছে আমি আপিল করলাম, কিন্তু হচ্ছে ইশরাক হোসেনের বিরুদ্ধে এটা করব না। কারণ নির্বাচন কমিশন একজন তার 2 সন্তানের ক্ষেত্রে, 3 সন্তানের ক্ষেত্রে 3 ধরনের নীতি গ্রহণ করছে, যার পরে কি সে নিরপেক্ষতা রাখছে? এটা সারাদিন এই আলোচনা চলতেই থাকবে। নির্বাচন কমিশনের কাজ যথাযথভাবে করবে, সেই আরো সুযোগ দেওয়া প্রয়োজন, সেই প্রত্যাশা রেখেই আমরা শেষ করছি। খন্দকার মারুফ হোসেন, আপনাকে ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আপনাদের প্রতি ভালোবাসা রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।